১৩ বছর বয়সী মেয়ে উম্মি ক্লাস 8-এ পড়ে। হঠাৎ করে সে জানতে পারে সে প্রেগনেন্ট। উম্মির বাবা মা সহ স্কুলের সবাই অবাক, এত বাচ্চা একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হলো। উম্মিকে বারবার জিজ্ঞাসা করা হলেও সে কাউকেই কিছু বলছিল না। আর এই ঘটনার জন্য সবাই তার বাবাকেই সন্দেহ করছিল। আসলে কি উম্মির বাবা এর জন্য দায়ী ছিল, নাকি এই ঘটনা ছিল অন্য কিছু? বলছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষায় নির্মিত মুভি মাজায়াতুর কথা। সিনেমার শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামে উম্মি তার বাবা গোপাল এবং মা অনিতার সাথে একসাথে বাস করত। উম্মি তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বয়স 13। সে ক্লাস 8-এ পড়ে। একমাত্র মেয়ে হয় অনিতা এবং গোপাল তার মেয়েকে খুবই ভালোবাসতো, বিশেষ করে গোপাল। গোপালের চোখের মণি ছিল উম্মি। গোপাল তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। টিনেজার হওয়ার পরেও সে তার মেয়েকে একদম বাচ্চাদের মতোই আদর করত এবং সব ধরনের আবদার এবং আহ্লাদুমি তার বাবার কাছেই করত। এমনকি যে ব্যাপারগুলো সাধারণত মেয়েরা তাদের মায়ের সাথে শেয়ার করে, সেগুলো উমি তার বাবার সাথেই শেয়ার করত। রাতের বেলাও উমি তার বাবার সাথেই ঘুমাতো। তার মা অনেক বোঝানোর পরেও কোনো কিছুই হচ্ছিল না। সেদিন সকালবেলা প্রতিদিনের মতো উম্মি আর গোপাল বিছানায় বালিশ নিয়ে খেলছিল আর অনেক হাসাহাসিও করছিল। এটা তাদের প্রতিদিনের ব্যাপার। আর তখন সেখানে উম্মির মা অনিতা আসে এবং দুজনকেই বকা দেয় এবং উম্মিকে বলে, তোমার স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হও। উম্মি রেডি হয়ে স্কুলে চলে যায়। অন্যদিকে আমরা গোপালকে দেখতে পাই। সে তার অফিসে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। গোপালের অফিসটা অনেক দূরে ছিল, তাই প্রথমে বাইক দিয়ে গিয়ে তারপরে বাসে করে তার যেতে হতো। সে বাসে উঠে বসে আর তখন তার দৃষ্টি যায় একটা ছোট মেয়ের দিকে। মেয়েটি উম্মির বয়সী ছিল। সিট না পায় সে দাঁড়িয়ে যাচ্ছিল তার মায়ের সাথে। গোপাল মেয়েটিকে ডেকে এনে তার পাশের সিটে বসায়, কিন্তু তার মা সেখানে এসে মেয়েটিকে হাত ধরে টেনে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনাটাই গোপালের মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর সিন চেঞ্জ হলে আমরা একটা মহিলা কলেজ দেখতে পাই। সেখানে সব স্টুডেন্টরা একটা জায়গায় জড়ো হয়েছিল আর সেখানে একটি মেয়ে ভাষণ দিচ্ছিল। এই মেয়েটির নাম সুমি। সে মেয়েদের অধিকার নিয়ে কাজ করে, অর্থাৎ সে একজন মানবতা কর্মী ছিল। আর সেই সময় আমরা ভিড়ের মধ্যে অনিতাকে দেখতে পাই। সুমি আসলে অনিতার বান্ধবী ছিল, বেস্ট ফ্রেন্ড। তার সাথে দেখা করার জন্যই অনিতা এখানে এসেছিল। তখন গোপাল অনিতাকে ফোন করে। অনিতা তাড়াতাড়ি করে সুমির সাথে দেখা করে গোপালের সাথে চলে যায় একটা সুপার শপে। আসলে সেদিন ছিল উম্মির 13তম জন্মদিন। গোপাল এবং অনিতা উম্মির বার্থডের জন্য একটা বার্থডে কেক এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে যায়। আর সেদিন সন্ধ্যায় খুব ধুমধাম করে উম্মির জন্মদিন পালন করা হয়। উম্মি ভীষণ খুশি ছিল। উম্মি তার জন্মদিনে একটা স্পেশাল গিফট পায়, একটা কুকুরছানা, যা দেখে তো উম্মির খুশির ঠিকানাই ছিল না। এভাবেই ভালোভাবে তার জন্মদিনটা কেটে যায়। তারপরের দিন সকালবেলা উম্মি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তার বাবার সাথে রওনা দেয়। উম্মির বাবা তাকে স্কুল বাসে তুলে দেয়। শুধু তুলেই দেয় না, যতক্ষণ পর্যন্ত তার মেয়েকে দেখা যেতে থাকে ততক্ষণ সে তার পেছনে দৌড়াতে থাকে এবং টাকা দিতে থাকে। যা দেখে উম্মির বান্ধবীরা বলে, তোর বাবা তোকে অনেক বেশি ভালোবাসে, তুই ভীষণ লাকি। উম্মিও তার বাবার প্রশংসা করতে থাকে। এভাবেই সেই দিনটাও পার হয়ে যায়। পরের সিনে আমরা গোপাল আর অনিতাকে দেখতে পাই। তারা খাওয়া দাওয়া শেষ করে শোবার প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই সেখানে উম্মি এসে হাজির হয় এবং প্রতিদিনের মতো বায়না ধরে সে বাবার সাথে শোবে। অনিতা অনেক চেষ্টা করে তার মেয়েকে তার নিজের ঘরে পাঠিয়ে দেবার, কিন্তু উম্মি কোনোভাবেই যেতে রাজি হয় না। গোপালও তার মেয়েকে প্রশ্রয় দিচ্ছিল, আর তাই উম্মি তার বাবার সাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। অনিতাও তার মেয়েকে বোঝাতে না পেরে অবশেষে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা গোপাল তার অফিসে কাজ করছিল। উম্মির স্কুল থেকে ফোন এসেছে। উম্মি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। গোপাল তো পাগলের মতো ছুটে যায় স্কুলে এবং মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে এসে দেখে দরজায় লক করা, অর্থাৎ অনিতা বাসায় ছিল না। অনিতা আসলে প্রায়ই তার বন্ধু সুমার সাথে এই টাইমটায় বেরিয়ে যেত, কারণ এই টাইমটায় উম্মি স্কুলে থাকতো আর গোপাল অফিসে। এই সময়টা তার আসলে করার কিছু ছিল না, তাই সে তার বান্ধবীর সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকতো। দরজায় তালা দেওয়া দেখে গোপাল বারবার অনিতাকে ফোন করতে থাকে, কিন্তু অনিতার নাম্বারটা বন্ধ আসছিল। আর ওদিকে উম্মি সেখানেই বারান্দার মধ্যেই শুয়ে পড়ছিল, অর্থাৎ তার শরীরটা বেশি খারাপ লাগছিল। তাই উপায় না দেখে গোপাল তালা ভেঙে ঘরে ঢুকে যায়। তার কিছুক্ষণ পর অনিতা তার বান্ধবী সুমির সাথে বাড়ি ফিরে আসে, আর দরজা খোলা দেখে সে তো ভয় পেয়ে যায়। কিন্তু তাড়াতাড়ি করে ঘরে ঢুকে এসে দেখতে পায় গোপাল আর উম্মি এসেছে। সে বাইরে এসে তার বান্ধবী সুমিকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তাকে এখানে দেখলে গোপাল হয়তো রেগে যেতে পারে। আর তারপর অনিতা ঘরে ফিরে আসে এবং তার মেয়ের সেবা যত্ন করতে থাকে, কিন্তু গোপাল তো তার উপর ভীষণ রেগে ছিল। সে রেগে গিয়ে বলে, ফোন যদি বন্ধই রাখবে তাহলে সেটা নিয়েছিলে কেন?
অনিতা উত্তরে বলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। গোপাল বলে এরপর থেকে কোথাও গেলে আমাকে জানিয়ে যাবে আর চাবিটা আমার কাছে রেখে যাবে। গোপাল অনেক রেগে গিয়েছে বুঝতে পেরে অনিতা আর কথা বাড়ায় না, আর এইভাবেই সেই দিনটা পার হয়ে যায়। পরের দিন সকালবেলা অনিতা তাড়াতাড়ি করে কোথায় যাবার জন্য রেডি হচ্ছিল। তখন গোপাল তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। অনিতা বলে আমি আমার বান্ধবী সুমির সাথে মিলে একটা বিজনেস ওপেন করেছি, আজ সেটার ওপেনিং। আসলে অনিতা ছিল হাউসওয়াইফ, বাসাতে বসে থাকতে থাকতে সে হাঁপিয়ে গিয়েছিল, আর তাই সে তার বান্ধবীর সাথে মিলে একটা শাড়ির দোকান খুলেছিল। অনিতার এই কথা শুনে গোপাল অনেক রেগে যায়, কারণ এই বিজনেসের ব্যাপারে সে কিছুই জানতো না, আর তাছাড়া সে সুমির সাথে অনিতার মেলামেশা করাটাও পছন্দ করতো না। কিন্তু গোপালের কথা না শুনে অনিতা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যায়। খুব জাঁকজমকপূর্ণ ভাবে অনিতাদের দোকানের ওপেনিং হয় এবং তাদের খুব বেচাকেনাও হয়। দোকান বন্ধ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনিতা বাড়ি ফিরে আসে, কিন্তু এসে দেখে দরজায় তালা ঝুলছে। নতুন তালা, এই তালার চাবিও অনিতার কাছে ছিল না। গোপাল তার মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে। অনিতা আশেপাশে চাবি খোঁজার চেষ্টা করে, গোপাল হয়তো কোথাও চাবি রেখে গেছে, কিন্তু সে কোথাও চাবি পায় না। অনিতা আর কি করবে, সেখানে সিঁড়িতে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখতে দেখতে রাত হয়ে যায়। সে গোপালকে বেশ কয়েকবার ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু গোপালের ফোন লাগছিল না। তাই সে কি করবে বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল যে গোপাল তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে। একসময় মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে, আর অনেক রাতও হয়ে গিয়েছিল। অনিতা কি করবে বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে তার বান্ধবী সুমিকে ফোন করে এবং তাকে নিয়ে যেতে বলে। কিছুক্ষণের মধ্যে সুমি সেখানে চলে আসে এবং অনিতাকে তার বাড়িতে নিয়ে যায়। আর এইভাবেই কয়েকদিন পার হয়ে যায়। অনিতা আর বাড়ি ফিরে আসছিল না, আর গোপালও তার উপরে রেগে গিয়েছিল, আর তাই সে অনিতাকে বাড়িতে আসতেও বলছিল না। আর এদিকে উম্মিদের স্কুল থেকে তাদেরকে একটা শিক্ষা সফরে পাঠানো হয়, সে সেখানে কয়েকদিন থাকবে। উম্মি সেখানে চলে গেলে গোপাল একদম একা হয়ে যায়, আর সে লাল পানিও খাওয়া ধরেছে। আর অন্যদিকে অনিতাও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর উম্মিও তার শিক্ষা সফর শেষ করে ফিরে আসে। তাদের বাবা মার কাছে সেই খবরটা যায়। গোপালের সাথে সাথে অনিতাও স্কুলে এসে উপস্থিত হয়। উম্মিকে অনিতা তার বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু তখন উম্মিদের প্রিন্সিপাল ম্যাডাম গোপাল এবং অনিতা দুজনকেই ডেকে পাঠায় এবং প্রিন্সিপাল ম্যাডাম বলে আমি শুনেছি তোমাদের পারিবারিক কিছু সমস্যা চলছে, তোমরা তাড়াতাড়ি সেই সমস্যাটা মিটিয়ে ফেলো, আর এতে করে তোমাদের মেয়ের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর প্রিন্সিপাল ম্যাডাম তাদেরকে আরেকজন মিসের সাথে দেখা করতে বলে। এরপর গোপাল এবং অনিতা দেখা করতে যায় মিস নিসার সাথে। মিস নিসা ছিলেন আসলে একজন কাউন্সিলিং টিচার। নিসা কাউন্সিলিং করাই শুনে গোপাল অনেক রেগে যায়, কারণ সে তো পাগল নয়, তার কোনো প্রকার কাউন্সিলিং এর দরকার নেই। আর রেগে গিয়ে গোপাল বেরিয়ে আসে। গোপালের সাথে উম্মি তার গাড়িতে ওঠে, কিন্তু অনিতা তার নিজের গাড়িতে ওঠে, অর্থাৎ তারা পাশাপাশি গাড়িতে করে একই জায়গায় যাচ্ছিল। আর মার গাড়ির পাশাপাশি হওয়ায় উম্মি তার মার সাথে দুষ্টুমি করছিল, যা দেখে গোপালের অনেক রাগ হয়ে যায়। সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, যা দেখে অনিতাও তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু তার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। কিছু দূর যাওয়ার পর উম্মি খেয়াল করে তার মার গাড়িটা আর পেছন পেছন আসছে না, তাই সে তার বাবাকে সেটা বলে। গোপালও খেয়াল করে যে অনিতার গাড়িটা আর আসছে না, তাই গোপালের থেকে ফোন নিয়ে উম্মি তার মাকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে অচেনা একজন ব্যক্তি এবং তার কাছ থেকে উম্মি জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গোপাল তাড়াতাড়ি করে সেই হসপিটালে চলে যায়। উম্মি দৌড়ে চলে যায় তার মার কাছে। তার মার তেমন কিছু হয়নি, সামান্য আঘাত পেয়েছে। খবর পেয়ে অনিতার বান্ধবী সুমিও সেখানে চলে আসে। ডাক্তার জানায় অনিতাকে 2-1 দিন বেড রেস্টে থাকতে হবে, তাই গোপাল এবং উম্মি তার মাকে সেখানে রেখে চলে আসে। অনিতার সাথে তার বান্ধবী সুমি সেখানে রয়ে যায়। বাড়ি ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে উম্মি তার বাবার বিছানায় ঘুমিয়ে পড়ে। তাকে ঠিক করতে গিয়ে গোপাল দেখতে পায় বিছানায় কিছু একটা দাগ রয়েছে। ভালো করে খেয়াল করলে গোপাল দেখতে পায় সেটা আসলে রক্তের দাগ ছিল। উম্মির পিরিয়ড হয়েছে, আর এটাই তার প্রথমবার ছিল। তাই তাকে কি করতে হবে সে কিছুই জানতো না। গোপাল বাধ্য হয়ে অনিতাকে ফোন করে। অনিতা ফোনে গোপালকে জানিয়ে দেয় যে কি করতে হবে। এরপর উম্মিকে ফোন করে বাকিটা বুঝিয়ে দেয়। এভাবেই সেই রাতটা পার হয়ে যায়। পরের দিন সকালবেলা অনিতা বাড়ি ফিরে আসে, কারণ উম্মির এখন তার মাকে প্রয়োজন ছিল। ঘরে ঢুকে অনিতা তার মেয়ের হাত ধরে অন্য ঘরে নিয়ে যায়, আর সুমিও অনিতার সাথে এসেছিল। সে গোপালকে বোঝায়, সে বলে তোমরা তোমাদের নিজেদের মধ্যে ঝগড়াটা মিটিয়ে ফেলো, কারণ মেয়ে বড় হচ্ছে, তার বাবা মা দুজনকেই প্রয়োজন। গোপালও তার ভুল বুঝতে পারে, আর অনিতাও বাড়িতে থেকে যায়। দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্কটা ঠিক হতে থাকে। সেদিন রাতের বেলা অনিতা গোপালের কাছাকাছি আসার চেষ্টা করছিল, আর অন্যদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। উম্মিকে আমরা দেখতে পাই তার ঘরে খুব ভয় পাচ্ছিল। একসময় সে বাবা মার ঘরে চলে আসে এবং দুজনের মাঝখানে সে শুয়ে পড়ে।
অনিতা তাকে সেখান থেকে তুলে নিয়ে বকতে বকতে তার ঘরে গিয়ে দিয়ে আসে। কিন্তু উম্মি তো কিছুতেই যেতে চাইছিল না, তার নাকি খুব ভয় করছে। কিন্তু অনিতা কোনো কথা না শুনে মেয়েকে তার ঘরে শুইয়ে দিয়ে আসে। মেয়ের এই অবস্থা দেখে এক পর্যায়ে গোপাল তার মেয়ের ঘরে চলে যায় এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। যে ব্যাপারটা অনিতার কাছে একদমই ভালো লাগছিল না, কিন্তু সে আর কি করবে, সে একা একা এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু ধীরে ধীরে গোপাল এবং অনিতার সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যেতে শুরু করে, আর এইভাবেই দিন কেটে যেতে থাকে। আর তারপর আমরা উম্মিদের ক্লাসরুম দেখতে পাই। ক্লাস চলাকালীন সময়ে উম্মি ওয়াশরুমে যেতে চায়। উম্মি এই পর্যন্ত বেশ কয়েকবার ওয়াশরুমে গিয়েছে। সে শারীরিকভাবেও খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার পা যেন চলছিলই না। আর উম্মিও সেটা বুঝতে পারছিল। এরপরের ক্লাসে আবারও উম্মি যখন ওয়াশরুমে যেতে চায় তখন ক্লাসের মেয়েরা হেসে ওঠে, কারণ এই পর্যন্ত উম্মি 5বার ওয়াশরুমে গিয়েছিল। মিস ধমক দিয়ে মেয়েদেরকে থামিয়ে দেয় এবং উম্মিকে ওয়াশরুমে যেতে অনুমতি দেয়, কিন্তু উম্মি দরজা পর্যন্ত যাওয়ার আগেই অজ্ঞান হয়ে সেখানে লুটিয়ে পড়ে। টিচার দ্রুত উম্মিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে একজন ডাক্তার তাকে চেক করে এবং ভীষণ অবাক হয়ে যায়। বিষয়টা কি সেটা শিওর হওয়ার জন্য সে একজন নার্সকে ডেকে পাঠায় এবং বলে একজন লেডি ডাক্তারকে নিয়ে আসতে। লেডি ডাক্তার উম্মিকে আবারও চেক করে এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হয়। রিপোর্ট দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে। উম্মির স্কুলের টিচার নিসাও সেখানে ছিলেন। তিনি উম্মিকে জিজ্ঞেস করে, এমন কিছু কি হয়েছে যেটা তুমি আমার কাছে শেয়ার করতে চাও? উম্মি শুধু বলে, আমি বাবার সাথে কথা বলতে চাই। উম্মির কথা শুনে মিস নিসার মনে কিছুটা সন্দেহ হয়, কারণ এই অবস্থায় সাধারণত মেয়েরা মায়ের খোঁজ করে, কিন্তু উম্মি তো এখানে তার বাবাকে খুঁজছে। বিষয়টা কেমন যেন অদ্ভুত। তার কিছুক্ষণ পর উম্মির মা প্রিন্সিপালের ফোন পেয়ে প্রিন্সিপালের অফিসে আসে। প্রিন্সিপাল উম্মির মাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয়। প্রিন্সিপালের রুমে তখন লেডি ডক্টরও ছিল। প্রিন্সিপাল তাকে বলে, আপনি বলুন কি হয়েছে। লেডি ডক্টর বলতে শুরু করে, আর এইখানে সিনটা কাট হয়ে যায়। আমরা উম্মি এবং মিস নিসাকে দেখতে পাই। মিস নিসা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু উম্মি বারবার একটা কথাই বলছে, আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। এরপর সিন আবারও চলে আসে অনিতার ওপর। আমরা দেখি অনিতাকে প্রিন্সিপালের রুম থেকে টিচাররা ধরে ধরে নিয়ে বের হচ্ছে। লেডি ডক্টর তাকে এমন কিছু বলেছিল যা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না, তার যেন পা চলছিল না। অনিতা কোনো রকমে বাইরে এসে একটা বেঞ্চিতে বসে, আর তখনই উম্মি রুমের দরজা খুলে বেরিয়ে আসে। মাকে দেখে সে ভীষণ খুশি হয়। মা বলে ডাক দিতেই অনিতা যেন হুঁশ ফিরে পায় এবং উম্মিকে দেখেই সে রাগে চিৎকার করতে থাকে যে, তুই মর, তুই মরিস না কেন, তুই কেন এসেছিস এখানে। অনিতা উম্মিকে মারার জন্য ছুটে যায়, কিন্তু টিচাররা তাকে আটকায়। মায়ের এই ব্যবহার দেখে উম্মি চিৎকার করে কাঁদতে থাকে এবং সে একদম ভয় পেয়ে যায়। মিস নিসা আবারও উম্মিকে তার ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর প্রিন্সিপাল স্কুলের টিচারদের সাথে একটা মিটিং ডাকে, আর এইখানে আমরা জানতে পারি আসল ঘটনা কি। উম্মি আসলে প্রেগন্যান্ট। সে কিভাবে প্রেগন্যান্ট হলো? নিশ্চয়ই কেউ তার সাথে খারাপ কিছু করেছে। এখন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম মিটিং এ বসেছে এবং টিচারদেরকে বলছেন যে এই ঘটনা যদি বাইরে প্রকাশ পায় তাহলে স্কুলের অনেক বদনাম হবে, তাই যেভাবেই হোক নিজেদের মধ্যে এটা সমাধান করতে হবে। প্রিন্সিপাল ম্যাডাম মিস নিসাকে জিজ্ঞেস করেন, উম্মি কি কিছু বলেছে? মিস নিসা বলেন, না, তার কোনো বয়ফ্রেন্ডও নেই। মিস নিসা একটু আমতা আমতা করছিল, যা দেখে প্রিন্সিপাল ম্যাডাম জিজ্ঞেস করে যে তুমি কি আর কিছু বলতে চাও? মিস নিসা বলেন, না, আসলে একটা ব্যাপার যেটা আসলে একটু কমপ্লিকেটেড, তো তাই আমি এখনই এটা বলতে চাচ্ছি না। মিটিং শেষে প্রিন্সিপাল ম্যাডাম মিস নিসাকে আলাদাভাবে ডেকে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন যে কি হয়েছে, আমাকে এখন বলতে পারো। মিস নিসা বলেন যে আমার সন্দেহ হচ্ছে উম্মির বাবা এর সাথে জড়িত থাকতে পারে। আসলে সেদিন কাউন্সিলিং এর জন্য যখন গোপালকে মিস নিসা জিজ্ঞাসাবাদ করেছিল তখনই তার মনে সন্দেহ হয়েছিল যে গোপালের আচরণ কেমন যেন অদ্ভুত, আর তাছাড়া আজকে উম্মির আচরণও তার কাছে অদ্ভুত লেগেছে। সবকিছু মিলিয়ে সে সন্দেহ করছে হয়তো বা গোপাল এর সাথে জড়িত থাকতে পারে, তবে সে নিশ্চিত নয়। সব শুনে প্রিন্সিপাল ম্যাডামও আর কিছু বলতে পারেন না। অন্যদিকে আমরা উম্মিকে দেখতে পাই, সে একটা রুমে বসে কাঁদছিল। হঠাৎ করে তার নজর যায় একটা টেলিফোনের দিকে। টেলিফোন সেট দেখে সে ছুটে যায় সেখানে এবং তার বাবাকে ফোন করে। বেশ কয়েকবার ফোন করার পরেও গোপাল তার ফোন রিসিভ করছিল না। একসময় গোপাল ফোনটা রিসিভ করে, কিন্তু উম্মি কিছু বলার আগে সেখানে টিচাররা চলে আসে এবং তারা জোর করে ফোনটা রেখে দেয়। টিচাররা উম্মিকে বলছিল যে কাউকে কিছু না বলার জন্য। তাকে তারা নিয়ে চলেই যাচ্ছিল, তখন গোপাল আবার কল ব্যাক করে আর উম্মি ছুটে চলে যায় ফোনটা রিসিভ করার জন্য। টিচারদের সাথে তখন তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে ফোনটা রিসিভ করে ফেলে, কিন্তু কথা বলতে পারে না। কিন্তু ওপাশ থেকে গোপাল তার মেয়ের গলা শুনতে পায়। সে বুঝতে পারে স্কুল থেকে উম্মি তাকে ফোন করেছিল, কিন্তু কেন
সে খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে টিচাররা উম্মিকে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকে। উম্মি চিৎকার করে কাঁদছিল। তার কান্না শুনে অনিতা ছুটে আসে এবং তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে। উম্মিকে বুকে জড়িয়ে ধরে অনিতাও চিৎকার করে কাঁদতে থাকে। একসময় উম্মি শান্ত হয়ে আসে এবং তাকে নিয়ে টিচাররা এবং অনিতা যায় হসপিটালে, কারণ তার আরো কিছু পরীক্ষা বাকি ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই গোপাল তখন স্কুলে চলে এসেছে। তাকে বাইরে বসে থাকতে দেখে প্রিন্সিপাল ম্যাডাম কয়েকজন টিচারকে পাঠায় তাকে বুঝিয়ে বলার জন্য। প্রিন্সিপাল ম্যাডাম কিছুটা অস্বস্তি বোধ করছিল। তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনিও গোপালকে সন্দেহ করছে। মিস নিসা সহ আরো কয়েকজন টিচার মিলে গোপালকে একটা রুমে নিয়ে যায় এবং সেখানে গোপালকে সবকিছু খুলে বলে, যা শুনে গোপালের পায়ের নিচে যেন মাটি সরে যায়। সে স্তব্ধ হয়ে যায় এবং কাঁদতে থাকে। আর তখন আমরা দেখতে পাই সেখানে টিচারদের মধ্য থেকে কেউ একজন গোপালের কয়েকটা ছবি তুলে নিচ্ছে। গোপাল কাঁদতে কাঁদতে মিস নিসাকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? কিন্তু টিচাররা তাকে তার মেয়ের কথা বলছিল না। তখন গোপাল রেগে যায় এবং সে ছুটে যায় প্রিন্সিপাল ম্যাডামের রুমে। সেখানে গিয়ে সে বারবার জিজ্ঞেস করতে থাকে, আমার মেয়ে কোথায়? কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম তাকে কিছুই বলেন না। আর অন্যান্য টিচাররা মিলে তাকে ধরে জোর করে বাইরে নিয়ে যায়। গোপালের কিছুই করা ছিল না, আর তাই সে চুপচাপ গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে আমরা স্কুলের ভেতর একজন টিচারকে দেখতে পাই। এই টিচারই তখন গোপালের ছবিগুলো লুকিয়ে তুলছিল। সেই ফোনের ছবিগুলো ল্যাপটপে ঢোকায় এবং সেখানে কিছু কথা লিখে সেগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেয়। সে সেখানে লিখেছিল যে 13 বছরের একটা মেয়েকে তার বাবা প্রেগনেন্ট করে দিয়েছে এবং খুব দ্রুত সেই ছবি সহ লেখাটা ভাইরাল হয়ে যায়। আসলে খারাপ জিনিস দ্রুতই ভাইরাল হয় এবং সবখানেই সেটা ছড়িয়ে পড়ে। একসময় গোপালও সেটা দেখতে পায় এবং দেখে রাগে আগুন হয়ে যায়। সে বারবার অনিতাকে ফোন করছিল, কিন্তু অনিতা তার ফোনটা রিসিভ করছিল না। তাই উপায় না পেয়ে সে চলে যায় নারায়ণের কাছে। নারায়ণ ছিল গোপাল এবং অনিতার কমন ফ্রেন্ড। গোপাল নারায়ণকে সবকিছু খুলে বলে এবং ভাইরাল হওয়া সেই পোস্টটাও তাকে দেখায় এবং বলে, আমি অনিতাকে বারবার ফোন করছি কিন্তু সে আমার ফোন রিসিভ করছে না, তুমি তোমার ফোন থেকে ওকে একটা ফোন দাও। গোপাল এবং নারায়ণ একটা রেস্টুরেন্টে এসে বসে এবং সেখান থেকে অনিতাকে নারায়ণ ফোন করে। অনিতা ফোন রিসিভ করলে নারায়ণ জানতে চায় যে এসব কি হচ্ছে, তুমি কোথায় আছো? অনিতা বলে, আমরা এখন হসপিটালে আছি, কিন্তু কোন হসপিটালে আছে সেটা সে নারায়ণকে বলে না, কারণ সে বুঝতে পেরেছিল গোপালই নারায়ণকে ফোন করিয়েছে। নারায়ণ তখন বলে, তুমি কি বিশ্বাস করো যে গোপাল এরকম কাজ করতে পারে? তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। অনিতা বলে, আমি জানি না কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। উম্মির স্কুল টিচার মিস নিসা বলেছেন গোপাল এরকম কাজ করতে পারে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তখন নারায়ণ বলে, কেউ কিছু বললেই সেটা সত্যি হয়ে যাবে নাকি? তুমি গোপালের সাথে কথা বলো। কিন্তু অনিতা ফোনটা রেখে দেয়, কারণ সে এখন গোপালের সাথে কথা বলতে চাচ্ছিল না। রেস্টুরেন্টে থাকা লোকজনও কেমন করে যেন গোপালের দিকে তাকাচ্ছিল, কারণ ততক্ষণে সেই পোস্টটা সবার কাছেই চলে গিয়েছিল। গোপাল রেগে মেগে আবারও উমি স্কুলে চলে যায় এবং সে সরাসরি চলে যায় মিস নিসার কাছে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে সে না জেনে এমন কথা কেন ছড়ালো। কিন্তু মিস নিসা ভয় পেয়ে যায় এবং তার কোনো কথার উত্তর না দিয়ে চলে যায় সরাসরি প্রিন্সিপাল ম্যাডামের রুমে। গোপালও মিস নিসার পিছু নেয় এবং প্রিন্সিপাল ম্যাডামের রুমে চলে আসে, কিন্তু কোনো কিছু ঘটানোর আগেই নারায়ণ সেখানে চলে আসে এবং গোপালকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায় আবারও সেই রেস্টুরেন্টে। কিন্তু সেখানে এসে দেখতে পায় গোপালের নামে সবাই আজে বাজে কথা বলছে, যা দেখে গোপাল অনেক রেগে যায় এবং সেখানে থাকা লোকজনের সাথে তার কিছুটা হাতাহাতি হয়। সেখানে থাকা সবাই মিলে গোপালকে অনেক মারধর করে। নারায়ণ তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই। আমরা দেখতে পাই অনিতা তার বান্ধবীকে নিয়ে সেখানে বসে আছে। কিছুক্ষণ পর সেখানে গোপালও এসে হাজির হয়। আসলে সে সবগুলো হসপিটাল খুঁজতে খুঁজতে একসময় সেই হসপিটালে চলে আসে। সেখানে এসে সে উমিকে দেখতে পায়। উমিও তার বাবাকে দেখতে পেয়েছিল, তাই রুমের ভেতর থেকে তার বাবাকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে এবং বাবাকে ডাকতে থাকে। গোপালও পাগলের মতো ছুটে যায় মেয়ের কাছে, কিন্তু উম্মিকে একটা রুমের ভেতর আটকে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে বের হতে দেওয়া হচ্ছিল না। গোপাল ভেতরে ঢুকতে চাইলে সেখানে থাকা স্টাফরা তাকে আটকায় এবং জোর করে বাইরে বের করে দিতে থাকে। তখন সেখানে অনিতাও দাঁড়িয়েছিল। অনিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে কোনো বাধা দেওয়ার চেষ্টা করছিল না, যা দেখে গোপাল অনেক রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে যে আমি এসব করিনি। সে অনিতার কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে আমি এসব কিছুই করিনি, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আমি তার সাথে এরকম করতে পারি না। সেখানে বড় ধরনের একটা হাঙ্গামা তৈরি হয়ে যায়। এক পর্যায়ে সেখানে পুলিশ আসে এবং গোপালকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই অনিতা উমির কাছে গিয়েছে। তখন উমি কাঁদতে কাঁদতে বলে, বাবার সাথে তোমরা এমন কেন করছো? বাবা আমার সাথে কিছুই করেনি। যা শুনে অনিতাও নিজের ভুল বুঝতে পারে এবং সে বুঝতে পারে গোপালকে সে শুধু শুধু সন্দেহ করছিল, সে তার মেয়ের সাথে এরকম কিছু করতে পারেই না। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে গোপালকে বসে থাকতে দেখি, আর তখন সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলছিল, যা শুনে গোপাল একসময় ক্ষেপে যায় এবং সেই পুলিশ অফিসারকে মারতে যায়।
সেখানে থাকা বাকি পুলিশরা গোপালকে অনেক মারধর করতে থাকে আর তখনই সেখানে বড় পুলিশ অফিসার চলে আসে। সে এসে গোপালের সাথে আলাদাভাবে কথা বলে এবং সবকিছু জানতে পারে এবং গোপালের অবস্থা দেখে সে বুঝতে পারে যে গোপাল এই ঘটনার সাথে জড়িত নয়। গোপালের সাথে কথা বলে পুলিশ অফিসার রাকেশ চলে যায় সরাসরি উম্মির প্রিন্সিপালের কাছে এবং সে প্রিন্সিপাল ম্যাডামকে বলে যে আপনারা এই ঘটনা গোপন রেখেছেন কেন, পুলিশকে কেন জানাননি, আর আপনারা কোন প্রমাণের ভিত্তিতে মেয়েটির বাবাকে দোষারোপ করছেন। কোনো প্রমাণ ছাড়া একজন মানুষের বিরুদ্ধে এত বড় অপবাদ আপনারা কিভাবে দিতে পারলেন? প্রিন্সিপাল ম্যাডাম আমতা করে বলতে থাকেন, না মানে আমাদের কাউন্সিলিং টিচার মিস নিসা বলেছিলেন যে উম্মির বাবার সাথে এটা সম্পর্ক থাকতে পারে, তাই আমরা ভেবেছিলাম। যা শুনে পুলিশ অফিসারটি প্রিন্সিপাল ম্যাডামকে ধমকে ওঠেন এবং বলেন যে আপনারা কি ভেবেছিলেন, কোনো প্রমাণ ছাড়া একজন মানুষের বিরুদ্ধে এমন কথা আপনারা কেন ছড়িয়েছেন? প্রিন্সিপাল ম্যাডাম বলে আমরা তো কাউকে কিছুই বলিনি। রাকেশ তাকে বলে যে আমি মিস নিসাকেও দেখে নেব। এরপর সে পুলিশ স্টেশনে চলে আসে এবং অনিতাকে ডেকে পাঠায়। অনিতাকে সে বলে যে আমিও একজনের বাবা, আমি জানি গোপালের কতটা কষ্ট হচ্ছে, আপনারা না জেনে তাকে এভাবে দোষারোপ করতে পারেন না। আসল কালপ্রিট কে সেটা আমরা অবশ্যই খুঁজে বের করব, আর তার আগে আপনারা গোপালকে এভাবে দোষারোপ করতে পারেন না। অনিতাও নিজের ভুল বুঝতে পেরেছিল। আর এইখানে সিনটা কাট হয়ে যায়। এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই। শুনশান এলাকায় একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে একটা লোক কিছু একটা বানাচ্ছে, কিন্তু লোকটা কে ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। লোকটা কি বানাচ্ছিল এবং কি করছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। জিনিসটা বানানো শেষ করে সে চলে যায় অন্য একটা লোকের কাছে, যে লোকটাকে সে বেঁধে রেখেছিল এবং তার অবস্থা থেকে বোঝা যাচ্ছিল তাকে অনেক মারধর করা হয়েছে। এই লোকটা ছিল সেই লোকটা যে উম্মিদের স্কুলে গোপালের ছবি লুকিয়ে তুলেছিল এবং তার পোস্টটা ভাইরাল করে দিয়েছিল। আর আমরা দেখতে পাই গোপালই তাকে আটকে রেখেছিল। লোকটা চিৎকার করে কাঁদছিল আর বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি সবার সামনে সত্যিটা স্বীকার করব। আর তখন আমরা জানতে পারি আসল ঘটনা। আসলে এই টিচার উম্মির কিছু ছবি নোংরাভাবে বানিয়েছিল এডিট করে, যেগুলো সে নেটে ভাইরাল করে দেবে বলে উম্মিকে ভয় দেখিয়েছিল। আর উম্মি বাচ্চা একটা মেয়ে, সে এত কিছু বুঝতে পারেনি, আর তাই সে ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় পেয়ে কাউকে কিছু বলেনি, শুধুমাত্র তার বাবা অর্থাৎ গোপালকে সবকিছু খুলে বলেছিল। আর গোপাল সেদিনই প্রতিজ্ঞা করেছিল তার মেয়ের প্রতি এই অন্যায়ের শাস্তি সে নিজের হাতে দেবে। কয়েকটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুরনো ঘটনাগুলো আমাদেরকে দেখানো হয়। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। গোপাল লোকটিকে সেই যন্ত্রটার মধ্যে নিয়ে বাঁধে। এটা আসলে একটা চুলা ছিল। এই চুলাটা গোপাল নিজের হাতে বানিয়েছিল অপরাধীকে শাস্তি দেবার জন্য। গোপাল সেই লোকটাকে সেখানে বেঁধে আগুন জ্বালিয়ে দেয় আর সেই লোকটা সেখানে পুড়ে মারা যায়। লোকটা পুরো একদম ছাই হয়ে যায়। সেই ছাইগুলো গোপাল সংগ্রহ করে নিয়ে যায় এবং একটা নদীতে ফেলতে থাকে। আর তখন ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলা হয়, মা হচ্ছে সত্য আর বাবা হচ্ছে ভরসা। আর এই দুইয়ের সমন্বয়ে একটা মেয়ে একটা পরিবারে বেড়ে ওঠে। এই অসাধারণ ডায়লগটি দিতে দিতে এই সিনেমাটি শেষ হয়ে যায়। না না, সিনেমাটা এখনো শেষ হয়নি। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই উম্মি তার বাবা মায়ের সাথে মিলে আবারও আগের মতো সাধারণ জীবনযাপন করছে। বর্তমান সমাজে মেয়েরা একদমই নিরাপদ নয়। বাচ্চাদেরকে আমরা শেখাবো কিভাবে তারা নিজেরা নিজেদেরকে সেফ রাখবে এবং প্রতিটি কথাই তারা বাবা মাকে খুলে বলবে। এই সিনেমায় উম্মিকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দেখানো হয়, কিন্তু কজন বাচ্চা পারে স্বাভাবিক জীবনে ফিরে যেতে? ছোটবেলার এই ট্রমা তাদেরকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।